ডাক্তার মহিউদ্দিন, একটু আমাকে জানান, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি দেখতে পাচ্ছি। শব্দ শোনা যাচ্ছে ঠিক মতো, তাই তো? জি জি শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমি আপনাদের এই আগে দুটো ক্লাস এবং সবসময় ল্যাপটপ ব্যবহার করি। তো আজকে আমাদের ব্রডব্যান্ড একটু সমস্যা আছে, বুঝছেন? সেজন্য আমি ল্যাপটপটা অন করতে পারছি না। মোবাইলে প্রথম, আমি মোবাইলে এখনো এটা করি নাই। তো যাই হোক, শোনা যাচ্ছে এবং সব ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, তো আমরা শুরু করব। আচ্ছা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা হোমিওপ্যাথি লার্নিং গ্রুপের উদ্যোগে অ্যানাটমি, ফিজিওলজি এবং প্যাথোলজি ক্লাসের আজকে আমরা 3 নম্বর ক্লাস নিচ্ছি। ক্লাসে আমরা আজ আলোচনা করব হচ্ছে অ্যানাটমির একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে হার্ট। আসলে আমার এখানে টপিকসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এর সাথে থোরাক্স এন্ড হার্ট লেখা আছে। ব্যাপারটা হচ্ছে, থোরাক্সটা যদি আমি না জানি তাহলে হার্টটা কোথায় আছে বুঝতে আমাদের একটু অসুবিধা হবে। সেজন্য এই বিষয়টা আমি যুক্ত করে দিছি। ঠিক আছে, খুব জটিল কোনো বিষয় না, আমরা এটা সহজেই অতিক্রম করতে পারবো। তো আমরা শুরু করছি। আজকে আমরা আলোচনা করব থোরাক্স এবং হার্ট। আমাদের আজকের আলোচ্য বিষয় আছে থোরাক্স কি জিনিস, থোরাসিক কেস কি, মেডিসিনাম কি জিনিস, থোরাসিক কেসের উপাদান সমূহ কি আছে, থোরাক্সের কাজ কি। তারপরে আমরা আমাদের যে আজকের মূল আলোচ্য বিষয় হার্ট, সেই হার্ট সম্বন্ধে আলোচনা চলে আসবে। আমরা হার্টের অধীনে পড়বো হচ্ছে হার্ট কি, পেরিকার্ডিয়াম কি, তারপরে হার্টের অবস্থান কোথায়, এর গঠন কি, চেম্বার আছে কতগুলো, ভালভ আছে কতগুলো, কন্ডাক্টিং সিস্টেম কি কি আছে, এর ধমনী, নার্ভ সাপ্লাই, শিরা এবং এর কাজ কি, এই সম্বন্ধে আমরা এখানে জানবো। তো ঠিক আছে, প্রথমে আমরা থোরাক্স দিয়ে শুরু করি। থোরাক্স বলতে আমরা সহজে যেটা বুঝি, আমাদের যে আমরা যেটাকে বুক বলি বাংলায়, এটাই আমাদের থোরাক্স, অর্থাৎ পেটের উপর অংশ আর আমাদের গলার নিচের অংশ। এই যে মাঝখানে যে অংশটা আমাদের রয়ে গেল শরীরের, এই অংশটাকে আমরা থোরাক্স বলি। এখানে দেখেন ইংরেজিতে লেখা আছে ইজ ম্যামাল। দ্য থোরাক্স ইজ দ্য রিজন অফ দ্য বডি ফর্মড বাই দ্য স্টার্নাম, দ্য thoracic vertebra and the ribs. The extend from the neck to the diaphragm and does not include the upper limb, the heart and the lung reside in the thoracic cavity as well many blood vessels. আচ্ছা, আমি এই জিনিসটাকে একটু বাংলায় বলার চেষ্টা করছি। এখানে যেটা লেখা আছে যে সামনের দিকে স্টার্নাম এবং আমাদের যে পিছনের দিকে যে থোরাসিক ভার্টিব্রা গুলো আছে এবং রিবস আছে, এইগুলো নিয়েই আমাদের থোরাসিক যে ক্যাভিটিটা আছে, এটাকে আমরা থোরাক্স বলে থাকি। সেই সাথে এখানে এটা বিস্তৃত হয়েছে নেক, আমি যেটা বলতেছিলাম গলা বা পিছনের অংশ হচ্ছে নেক, নেক থেকে ডায়াফ্রাম পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। এর সাথে অবশ্যই আপার লিম্পের অংশটা যাবে না, এখানে এটা লেখা আছে এন্ড ডাজ নট ইনক্লুড দ্য আপার লিম্ব, অর্থাৎ আপার লিম্বটা এর সাথে যাবে না। ঠিক আছে, এরপরে লেখা আছে দ্য হার্ট এন্ড দ্য লাং রিসাইড ইন দ্য থোরাসিক ক্যাভিটি। এখানে লেখা আছে যে থোরাসিক ক্যাভিটিতে হার্ট আছে, লাং আছে এবং অনেক রক্তনালী এর মধ্যে অবস্থান করতেছে। এই বিষয়গুলো এখানে আছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, আমাদের গলা বা পিছন দিকে নেক, এর নিচে থেকে শুরু করে আমাদের পেটের একেবারে উপরে থাকে হচ্ছে ডায়াফ্রাম নামে একটা মাসেল। আমি ডায়াফ্রামের সাথে পরিচয় করে দেবো আপনাদের।
তো এই ডায়াফ্রাম মাসেল পর্যন্ত আমাদের এই যে একটা ক্যাভিটি রয়েছে, অর্থাৎ চারিদিকে কিছু বেষ্টনী বেষ্টিত একটা অবস্থান রয়েছে, সেটাকে আমরা থোরাক্স বলে থাকি। আর এই যে 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 ভার্টিব্রা রয়েছে, রিবস রয়েছে, এর মধ্যে যে অবস্থাটা বা অবস্থান, যে ফাঁকা যে ক্যাভিটিটা তৈরি হয়েছে, এটাই আমাদের থোরাসিক ক্যাভিটি। আমরা যদি এখানে একটা চিত্র আছে, একটু যদি আমরা ড্র করে দেখি, দেখেন আমি একটু দাগায় দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের গোলা, এই জায়গায় আমাদের ডায়াফ্রাম থাকে। তো এই যে যে অংশটা, এটাই আসছে আমাদের থোরাক্স। হ্যাঁ, এর এই জায়গায় হচ্ছে আমাদের এই যে আচ্ছা, এই যে এখানে আপনারা উপরের চিত্রটা দেখতে পাচ্ছেন, এখানে থোরাসিক যে কেসটা আছে, অর্থাৎ রিবস দিয়ে আটকানো আছে। আমরা যে সময় অস্টিওলজি পড়ছিলাম তখন আপনাদের রিবস এবং স্টারনাম সম্বন্ধে পরিচয় করে দিয়েছিলাম। এই যে এখানে এই সাইডে 12টা, এই সাইডে 12টা রিবস আছে, মাঝখানে একটা হাড় থাকে, সেটার নাম স্টারনাম, এবং পিছনে আছে আমাদের থোরাসিক ভার্টিব্রা। ঠিক আছে, এখানে 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। এটাই হচ্ছে আমার থোরাক্সের চারপাশের যে দেওয়ালটা, সেই দেওয়ালটাকে আমরা এইভাবে বলতে পারি। তাহলে এই ছিল আমাদের থোরাক্স। এবং এই থোরাসিক কেস বলতে যেটাকে বোঝানো হয়, এখানে আমি অলরেডি বলে দিছি যে আমাদের এই যে 12 12 24টা রিবস, একটা স্টারনাম, পিছনে যে আমাদের থোরাসিক যে ভার্টিব্রা গুলো রয়েছে, এইগুলো মিলেই হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি। এইখানে এই জিনিসটা আবারও বর্ণনা করা হয়েছে, দেখেন এইখানে থোরাসিক ক্যাভিটিতে এগুলো আলোচনা করা হয়েছে। ঠিক আছে, থোরাসিক ক্যাভিটি বা আপনারা চেস্ট ক্যাভিটিও এটাকে বলতে পারেন। বাউন্ডেড বাই দ্য চেস্ট ওয়াল বিলো দ্য ডায়াফ্রাম, it extends the upward into the root in the neck about on finger breadth above the clavicle on the east side. The chest cavity can be divided into a median partition called a mediastinum and the laterally placed pleura and lung. আচ্ছা, আমি এটা একটু বাংলায় বলে দিই, অনেক জটিল জটিল শব্দ। এখানে বলা হয়েছে যে থোরাসিক যে ক্যাভিটি, এটা চারপাশে অবস্থান করছে হচ্ছে, নিচে আছে হচ্ছে ডায়াফ্রাম, উপরে আছে হচ্ছে নেক, আর আমাদের যে ক্লাভিকল নামে একটা বোনস আছে, সেই ক্লাভিকল বোনসের হচ্ছে 1 আঙ্গুল নিচে থেকে অবস্থান করতেছে আমাদের থোরাসিক ক্যাভিটি। এবং এর মাঝখানে একটা হাড় আছে, যেটাকে আমরা স্টারনাম বলে থাকি, এবং এই স্টারনামের নিচে একটা ফাঁকা জায়গা আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মিডিস্টার্নাম। এই মিডিস্টার্নের দুই পাশে আমাদের দুটো ফুসফুস অবস্থান করছে, এবং মিডিস্টার্নের নিচে আড়াআড়ি ভাবে আমাদের হাড়টা অবস্থান করছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের থোরাসিক ক্যাভিটির আলোচনা। আমরা একটু দেখি থোরাসিক ক্যাভিটির মধ্যে আমাদের কি কি আছে। এখানে আছে হচ্ছে লাং আছে, প্লুরা আছে, হার্টের পেরিকার্ডিয়াম আছে, তারপরে অরিজিন পার্ট অফ গ্রেট ভেসেলস আছে, ট্রাকিয়া এন্ড ব্রঙ্কাস আছে, ইসোফেগাস আছে, পার্ট অফ থাইমাস আছে, এন্ড আদার সফট টিস্যু দ্যাট ইজ ভেসেলস, লিম্ফেটিক টিস্যু এক্সেট্রা আছে। তাহলে আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে আমাদের মেইন দুটো অর্গান হচ্ছে লাং এবং হার্ট আছে। তারপরে আমাদের হার্ট থেকে অনেকগুলো রক্তনালী বের হয়েছে, তার মধ্যে যে প্রধান রক্তনালী, যেটাকে বলা হচ্ছে অরিজিন পার্ট অফ দ্য গ্রেট ভেসেলস, এটা অবস্থান করছে। ট্রাকিয়া এবং ব্রঙ্কাস হচ্ছে আমাদের শ্বাসনালীর অংশ, সেটা এখানে অবস্থান করছে। ইসোফেগাস হচ্ছে আমাদের খাদ্যনালীর অংশ, সেটাও এখানে আছে। পার্ট অফ থাইমাস এবং আদার্স অন্যান্য রক্তনালী, লিম্ফেটিক গ্ল্যান্ড, লিম্ফেটিক টিস্যু, এই ধরনের জিনিসপত্র এখানে অবস্থান করছে। তাহলে এটা ছিল আমাদের থোরাক্সের অংশ। আমরা যদি আবারও একটু শর্ট করে আলোচনা করি, আমার মনে হয় বাংলায় কথা বললে সব থেকে ভালো হয়, ইংরেজিতে একটু জটিল হয়ে দাঁড়ায়। আমরা যে থোরাক্সটা পড়লাম, থোরাক্সটা হচ্ছে আমাদের নেকের থেকে নিচে অংশ, এবং আমাদের ডায়াফ্রামের উপরে যে অংশটা আছে সেটাকে আমরা থোরাক্স বলি। এবং এইখানে আমাদের 12-24টা রিবস আছে, একটা স্টার্নাম আছে, এবং পিছনে থোরাসিক ভার্টিব্রা আছে। এইগুলো মিলে হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটি গঠন হয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের প্রধান দুটো অর্গান, দুটো ফুসফুস এবং একটা হার্ট, এটা অবস্থান করছে। এছাড়া আমাদের গ্রেট ভেসেলস আছে, আমাদের
ব্রঙ্কাস আছে, ট্রাকিয়া আছে, ইসোফেগাস আছে এবং সেই সাথে আরো কিছু প্রয়োজনীয় আমাদের রক্তনালী রয়েছে, থাইমাস রয়েছে, হ্যাঁ, সফট টিস্যু রয়েছে, এরকম কিছু জিনিসপত্র এখানে অবস্থান করছে। এটা ছিল আমাদের থোরাসিক ক্যাভিটির আলোচনা। আমরা চলে যাব আমাদের আজকের যে মূল আলোচনা, হৃৎপিণ্ড বা হার্ট। বাংলায় এটাকে হৃৎপিণ্ড বলা হয় এবং ইংরেজিতে এটাকে হার্ট বলা হয়। আরো এর কিছু নাম আছে, আপনারা কখনো কখনো এটা পড়াশোনা করতে গেলে পেয়ে যাবেন। যেমন আমরা যদি আমাদের দেশে কখনো বলি এলোপ্যাথিক ডাক্তারদের বিষয়ে যে আমরা হার্টের ডাক্তার দেখাবো, তো এখন ওখানে দেখবেন যে হার্ট স্পেশালিস্ট এরকম না, কার্ডিয়াক স্পেশালিস্ট লেখা থাকে, তারপরে কার্ডিওভাস্কুলার স্পেশালিস্ট লেখা থাকে, ঠিক আছে, ভাস্কুলার স্পেশালিস্ট লেখা থাকে, এরকম কিছু নাম দিয়ে সংজ্ঞায়িত করা হয়। এটা অনেকগুলোই সমর্থক শব্দ, সেগুলোর এক একটা যেখানে যেটা বসাইলে তার সৌন্দর্য আসে সেখানে সেইভাবে সমর্থক ভাবে এই জিনিসটাকে বসানো হয়েছে। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমার এই যে সামনে আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন একটা হার্টের চিত্র দেখা যাচ্ছে। আমরা চিত্রটা দেখি এর আলোচনাটা শুরু করি এভাবে, ঠিক আছে। হার্টের সহজ ভাবে যদি আমরা বলি, এটা একটা মাংসের দোলা। মাংসের দোলাটা কেমন আছে? এটা ত্রিকোণ আকৃতি একটা মাংসের দোলা। এটা কি করে? এটা হচ্ছে সবসময় সংকোচন এবং প্রসারণ করে, ঠিক আছে। হ্যাঁ, আপনারা হয়তো এটাকে বলেন যে পাম্প করে। এই পাম্পটাকে আমরা রিল্যাক্সেশন এবং এক্সপান্ডেশন এরকম বলে থাকি। তো এটা, এই পাম্পটা যখন রিল্যাক্স করে তখন এটা চেপে যায়, যখন এক্সপান্ড করে তখন এটা বর্ধিত হয়। এরকম ভাবে এটা একটা পাম্প যন্ত্র হিসেবে লাগছে। এখানে হৃৎপিণ্ডের একটা শিরোনাম লেখা আছে, আমরা একটু বিষয়টা দেখি। হৃৎপিণ্ড অধিকাংশ প্রাণীতে একটি পেশিবহুল অঙ্গ, আমি যেটা বলছি একটা মাংসের দোলা, ঠিক আছে, যা পৈনপৈনিক ছন্দ সংকোচনের মাধ্যমে সংবহন তন্ত্রের রক্তনালীর মধ্যে দিয়ে সারা দেহে রক্ত পাম্প করে। আমি যেটা সংকোচন বলছি যে এটা আপনার রিল্যাক্সেশন করে এবং এক্সপ্যান্ডেশন করে, অর্থাৎ এটা একবার চেপে যায়, একবার নিজেকে প্রসারিত করে, ঠিক আছে। এভাবে করে আমাদের শরীরে কি করে? পাম্পের মাধ্যমে সারা দেহে রক্তটাকে পৌঁছায় দেয়, ঠিক আছে। এখানে আরো কিছু শব্দ যোগ করছে, ইনিলডা, মালাস্কা এবং অর্থোপোডা পর্বের প্রাণীদের দেহেরও অনুরূপ অঙ্গ বিদ্যমান। বলা হচ্ছে এখানে শুধু মানুষের না, আরো কিছু অর্থোপোডা প্রাণীর মধ্যে এ ধরনের হার্ট বিদ্যমান আছে। পাম্পকৃত রক্ত দেহে অক্সিজেন এবং পুষ্টি পদার্থ বহন করে নিয়ে যায়, আর ফুসফুসের বিভিন্ন বিপাকজাত বজ্র পদার্থ যেমন কার্বন ডাই অক্সাইড বহন করে নিয়ে আসে। মানুষের দেহে হৃৎপিণ্ডের আকার প্রায় একটি বদ্ধ মুষ্টির সমান, অর্থাৎ আপনি হাতটা মুঠ করলে যতটুকুন দেখায়। এটি বুকের মধ্যে প্রকোষ্ঠে ফুসফুস, দুটো ফুসফুসের মাঝখানে অবস্থিত। এখানে দেখেন শব্দের ব্যুৎপত্তিগত কিছু অর্থ বোঝাইছে। ইংরেজি কার্ডিয়াক শব্দটি এসেছে মধ্য ফরাসি কার্ডিক এবং ল্যাটিন কার্ডিকাস থেকে। প্রাচীন গ্রিক, আমি এই শব্দটা পড়তে পারবো না, এখানে কি লেখা আছে, হ্যাঁ, এর মানে হচ্ছে রিং অফ দ্য হার্ট থেকে হচ্ছে এই হার্ট শব্দটা, এরকম কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে। আমরা যদি এর বিস্তারিত জানি তখন এটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের একটা অঙ্গ। এখানে ধমনী আছে, ডাইন ধমনী, মধ্য ধমনী, পালমোনারি ধমনী, ডাইন করোনারি ধমনী, বাম প্রধান করোনারি ধমনী, এবং অনেকগুলো শিরা আছে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ডান এবং বাম পালমোনারি শিরা, বৃহৎ শিরা, হৃদশিরা, ক্ষুদ্র হৃদশিরা, সম্মুখ হৃদশিরা। আমরা ধমনী এবং শিরার এটা জানবো এখনই, এটা আমরা ফিজিওলজি আলোচনা করার সময় আরো বিস্তারিত এবং ভালোভাবে জানবো। ধমনী হচ্ছে আমাদের অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে হার্ট থেকে, যেটা বহন করে আমাদের শরীরের পেরিফেরিতে নিয়ে যায়, সেটা হচ্ছে ধমনী বলা হয়। আর শিরা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে, পেরিফেরি থেকে যে রক্তনালীটার মাধ্যমে হার্টে রক্তটা ফিরে আসে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, তাহাকে আমরা শিরা বলি, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখানে আছে। তো আমরা আবারও হার্টের আমরা অলরেডি একটা সংজ্ঞা আমরা পড়ে ফেলছি, এখানে আরো একটা সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছে। রক্ত সংবহন তন্ত্রের যে অঙ্গটি পাম্পের মতো সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সরবরাহ করে, সেটি হচ্ছে আমাদের হৃৎপিণ্ড। জীবন্ত এই পাম্প যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে
শিরার মাধ্যমে আনিত রক্ত ধমনীর সাহায্যে শরীরের বিভিন্ন অংশে প্রেরণ করে থাকে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। একটি হৃৎপিণ্ডের ওজন প্রায় 300 গ্রাম। স্ত্রী লোকের তা পুরুষের চেয়ে 1/3 কম। এখানে 1/3 কম লিখছে, বিষয়টা সবসময় একরকম না। পুরুষদের যদি 300 গ্রাম থাকে তাহলে মহিলাদের সাধারণত 250 গ্রাম বা এর আশেপাশে থাকে। তো যাই হোক, এর একটা এভারেজ তথ্য লিখছে যে 2/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ থাকে হচ্ছে মহিলাদের, এরকমটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা আসবো হচ্ছে পেরিকার্ডিয়ামে। পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হার্টের যে কাভারটা আছে সেই কাভারটাকে আমরা পেরিকার্ডিয়াম বলে থাকি। দেখেন এখানে লেখা আছে পেরিকার্ডিয়াম হলো তন্তুময় থলের মতো অঙ্গ যা হৃৎপিণ্ড এবং বৃহৎ রক্তনালীর মূলকে আবৃত করে রাখে। এই যে এই পাশে আমরা পেরিকার্ডিয়ামটা দেখতে পাচ্ছি, যে পাশে একটা কাভার দিয়ে, পাতলা একটা আবরণ দিয়ে আমাদের হার্টটাকে কভারিং করে রাখছে। ঠিক আছে, এখানে আমাদের এমব্রায়োলজির কিছু তথ্য এখানে দেওয়া আছে আমার এই শীটে। আমরা আপাতত এই বিষয়টা আলোচনা করব না, আমরা যখন এমব্রায়োলজি পড়বো তখন আমরা এই বিষয়টা দেখব। এখানে যেটা আছে আমি তাও একটু সংক্ষেপে বলি। আমাদের মহিলারা যখন কনসেপ্ট করার কতদিন পরে হার্টটার গঠন শুরু হয় এবং কতদিন পরে আমরা হৃদস্পন্দন শুনতে পাই, ঠিক আছে, এবং কতবার করে এটা শুরু হয়, কোন সময় কতটা হয়, এই জিনিসটা এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আমরা এই বিষয়টা আমাদের এমব্রায়োলজি নামে আমাদের একটা টপিকস আছে, আমরা সেই সময় এই বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে আমরা এই বিষয়টা অ্যাভয়েড করব। ঠিক আছে, আমরা এবার চলে আসতেছি মানব হৃৎপিণ্ডের গঠন, অর্থাৎ মানুষের শরীরের হৃৎপিণ্ডের গঠনটা কেমন, আমরা সেই বিষয়টা এবার একটু দেখব। আচ্ছা, এখানে আকৃতি যদি বলি তাহলে বলা হয়েছে এটা একটা মোচা আকৃতি। আপনারা যদি কখনো কোলার মোচা দেখে থাকেন, সহজভাবে আমি বলি, তাহলে সেই কোলার মোচাটা দেখতে যেমন, আমাদের হার্টের গঠনটা প্রায় সেই রকম। ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে, আকৃতি হচ্ছে মোচা আকৃতি, আকার হচ্ছে প্রায় 12x9 সেন্টিমিটার, ওজন পুরুষ 300 গ্রাম এবং মহিলা 250 গ্রাম। আমি একটু আগে বলছিলাম পুরুষের 300 গ্রাম হলে মহিলাদের 250 গ্রাম হয়, 1/3 বিষয়টা আসলে একেবারে ঠিক না। ঠিক আছে, তারপরে আছে অ্যাপেক্স, যা বাম নিলয় দ্বারা গঠিত। অ্যাপেক্স বলতে বোঝানো হয় হার্টের যে একেবারে নিচের অংশটা, একদম কোণাকৃতি, সেই অংশটাকে আমরা অ্যাপেক্স বলে থাকি। আমি আবার চিত্রের সাহায্যে আপনাদেরকে দেখাই। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে দাগাচ্ছি, এটাকে বলা হয় অ্যাপেক্স। হার্টের নিচের অংশটাকে অ্যাপেক্স বলা হয়। ঠিক আছে, আচ্ছা আমরা আসি এবার। হার্টের 3টা সারফেস আছে, অ্যান্টেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস এবং লেফট সারফেস। অ্যান্টেরিয়র সারফেস মানে হচ্ছে সামনের আবরণ, ইনফেরিয়র হচ্ছে নিচের আবরণ এবং লেফট মানে আপনার পাশের আবরণ। ঠিক আছে, এই 3টা সারফেস আছে। আমাদের 4টা বর্ডার আছে। 4টা বর্ডার হচ্ছে সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার। এরপরে আমাদের বলা হয়েছে গ্রুপ বা খাজ আছে দুটো, এন্ট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ আর হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তারপরে আমাদের প্রকোষ্ঠ বা চেম্বার। হার্টের মূলত 4টা চেম্বার থাকে, ডালানিন, বাম নিলয়, বাম অলিন এবং বাম নিলয়। আপনারা এটাকে নাম জানেন হয়তো ভেন্ট্রিকল এন্ড এট্রিয়াম দ্বারা। রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম। আমি এই জিনিসটা আপনাদের দেখাই দিব যে আমরা কোনটাকে কি বলি। আমরা এই চিত্রটাকে একটু এক্সপান্ড করতেছি। দেখেন, আমরা এখানে যদি একটু দেখি, এখানে রাইট এট্রিয়াম লেখাই আছে, এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো জেনে গেলাম। আমাদের 4টা যে চেম্বার আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক কথাই বলবো, তার মধ্যে সব কথাই আমাদের গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, আমি যে বিষয়টা গুরুত্ব বেশি সেই বিষয়টা একটু বেশি জোর দিয়ে আপনাদেরকে বলি, যেটা কম গুরুত্ব সেটাকে আমি অনেক সময় অ্যাভয়েড করে চলে যাই। ঠিক আছে, এটা একটু দেখেন। আমাদের হার্টের আমরা বলছি 4টা চেম্বার, তো 4টা চেম্বারের মধ্যে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে রাইট এট্রিয়াম,
এই যে এখানে দেখাচ্ছি, এটা লেফট অট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার যে 4টা চেম্বার, আমরা চেম্বার গুলো সম্বন্ধে জানলাম। এবার আমরা আরো একটা বিষয় সম্পর্কে দেখবো, সেটা হচ্ছে হার্টের যে আমরা পার্টিশন গুলোর কথা বলছি, সেই পার্টিশন নিয়ে আমরা একটু কথা বলবো। দেখেন এইখানে আরো একটা হার্টের চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই 4টা চেম্বারকে এই একটা বর্ডার দিয়ে ভাগ করা হয়েছে, এটাকে একটা সেপ্টাম বলা হয়। ঠিক আছে? এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। পরে দিচ্ছি, আমি দিয়ে আসবেনি ওইটা 165। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে আমাদের আরো দুটো বর্ডার আছে, আমরা এটা একটু দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে ভাগ করছে, এটা একটা বর্ডার। এখানেও এট্রিয়াম এবং ভেন্ট্রিকলকে ভাগ করছে, এখানে একটা বর্ডার আছে। ঠিক আছে? এটাকে এই যে এখানে সেপ্টাম বা পর্দাও বলতে পারেন। ঠিক আছে? তো আমরা এই এইগুলো দেখলাম, এর নাম যেটা বলা হয়েছে দেখেন, অলিন্দদ্বয় আন্ত অলিন্দ পর্দা, আর হচ্ছে নিলয়দ্বয় আন্ত নিলয় পর্দা, হ্যাঁ, পৃথক করে থাকে। আচ্ছা, এরপরে আমরা আরো একটা দেখবো, আমাদের এই হার্টে গুরুত্বপূর্ণ কিছু ভাল্বের অবস্থান আছে, সেই ভাল্ব গুলো সম্বন্ধে আমরা একটু জানবো। ঠিক আছে? আমাদেরকে বলা হয়েছে এখানে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের এখানে একটা ভাল্ব আছে। সম্ভবত আচ্ছা, আমি আরেকবার একটু বলার চেষ্টা করতেছি। এই যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে পার্টিশনটা আছে, এখানে আমাদের একটা ভাল্ব থাকে। আর হচ্ছে লেফট এট্রিয়াম এন্ড লেফট ভেন্ট্রিকলের এখানে একটা ভাল্ব থাকে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে, আমরা আপনারা হয়তো নাম শুনতে পারেন যে বাইক্যাপসিড ভাল্ব এন্ড ট্রাইক্যাপসিড ভাল্ব। তাহলে বাইক্যাপসিড থাকে হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকলের যে ভাল্বটা থাকে, এখানে হচ্ছে আমাদের বাইক্যাপসিড ভাল্ব থাকে। আর লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝে যে ভাল্বটা থাকে, সেটা হচ্ছে আমাদের ট্রাইক্যাপসিড ভাল্ব। এছাড়া আমাদের আরো দুটো ভাল্ব থাকে, সেটাকে সেমি লুনার ভাল্ব বলা হয়। একটা হচ্ছে পালমোনারি ভাল্ব আর হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। আমরা এই দুটো ভাল্বও দেখবো। অ্যাওর্টিক ভাল্ব, দেখেন আমাদের এই যে একটা রক্তনালী দেখা যাচ্ছে লাল, যেটাকে এখানে অ্যাওর্টা বলা হয়েছে। এখানে দেখেন, তো আমাদের এই জায়গায় একটা ভাল্ব থাকে, আমি এই যে দাগাচ্ছি, এখানে একটা ভাল্ব থাকে, এটাকে অ্যাওর্টিক ভাল্ব বলা হয়। আর এই পাশে যে সবুজ আরো একটা রক্তনালী দেখাচ্ছে, এখানে দেখেন লেখা আছে পালমোনারি আর্টারি। ঠিক আছে? এই পালমোনারি আর্টারির এই জায়গা দিয়ে আরো একটা ভাল্ব থাকে, যেটাকে পালমোনারি ভাল্ব বলা হয়। তাহলে আমরা 4টা চেম্বার যেমন পাইছি, 4টা ভাল্বও সেরকম পাইছি। দুটো ভাল্ব হচ্ছে পূর্ণাঙ্গ ভাল্ব, একটা হচ্ছে বাইক্যাপসিড, একটা ট্রাইক্যাপসিড, আর দুটো হচ্ছে সেমিলুনার ভাল্ব। তার একটা হচ্ছে অ্যাওর্টিক যে রক্তনালীটা আছে সেখানে আছে, আর একটা হচ্ছে পালমোনারি আর্টারির এখানে আছে। আচ্ছা, এখানে দেখেন ভাল্বগুলো দেখাই দেওয়া হয়েছে, বাইক্যাপসিড ট্রাইক্যাপসিডটা আপনারা কিভাবে বুঝতে পারবেন সেই বিষয়টা এখানে দেওয়া হয়েছে। এইখানে দেখেন, এটা আমাদের ট্রাইক্যাপসিড ভাল্ব, সুন্দর করে এখানে 3টা পর্দা থাকে, সেই জন্য এটা ট্রাইক্যাপসিড ভাল্ব। আর এই পাশে এটা হচ্ছে বাইক্যাপসিড ভাল্ব। এই যে এখানে দুই সাইডে দুটো পর্দা আছে, এটাকে বলা হয় বাইক্যাপসিড ভাল্ব। এরপরে আমাদের আরো কিছু, এই যে সেমিলুনার যে দুটো ভাল্ব আছে, দুটোই ট্রাইক্যাপসিড, কিন্তু এটা যেহেতু রক্তনালীর মাঝখানে রয়েছে এবং অনওয়েতে কাজ করে, সেই জন্য এটাকে সেমিলুনার ভাল্ব বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে বলা হয়েছে হার্টের যে মাসেল গুলো আছে, মাসেলের স্তর গুলো কয়টা আছে, এটা বলা
হয়েছে তিনটা স্তর আছে। তিনটা স্তরের উপরের স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম, মাঝখানের স্তরকে বলা হয় মায়োকার্ডিয়াম, এবং একদম ভিতরে যে স্তরটা আছে এটা বলা হয় এন্ডোকার্ডিয়াম। অর্থাৎ এটা হচ্ছে মাসেলের যে লেয়ার গুলো আছে সেই লেয়ারটাকে এখানে দেখানো হয়েছে। তারপরে আছে আমাদের কন্ডাক্টিভ সিস্টেম। কন্ডাক্টিভ সিস্টেমের মধ্যে আমাদের আছে এস এ নোড, তারপরে আছে এভি নোড, তারপরে আছে ইন্টারনোডাল পাথওয়ে, তারপরে আছে এন্টিভেন্ট্রিকুলার বান্ডেল অথবা বান্ডেল অফ হিস, এরপরে আছে পারকেনজি ফাইবার। আচ্ছা, আপনারা নামগুলো একটু মুখস্থ করে নেবেন, এখানে খুব কিছু বোঝার নেই। তারপরও আমি এখানে যে জিনিসটা আছে সেটা আপনাদের বলে দিচ্ছি। এসএ নোড আমাদের কার্ডিয়াক যে ইম্পালস গুলো তৈরি হয়, আমরা যে পালসটা দেখি, সেই ইম্পালস তৈরি করে হচ্ছে আমাদের এসএ নোড। সাইনোএট্রিয়াল নোড হচ্ছে আমাদের ইম্পালস তৈরি করে হার্টের। আর এট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড, যখন আমাদের এসএ নোড ভালোভাবে কাজ করতে পারে না, তখন যে নোডটা কাজ করে সেটা হচ্ছে এভি নোড। তারপর হচ্ছে ইন্টারনোডাল পাথওয়ে, এই পাঁচগুলো একটা থেকে আরেকটা পর্যন্ত নোডে পৌঁছায় দেয় যাতে আমাদের হার্টটা সচল থাকে। আর হচ্ছে বান্ডেল অফ হিস, ভেন্ট্রিকুলার এবং এট্রিয়ামের মধ্যে সংযোগ স্থাপন করে। আর পারকেনজি ফাইবার হচ্ছে হৃদচালিকা শক্তি, এর দ্বারা আপনার হার্ট পরিচালিত হয়। আমি এখানে আপনাদের বোঝার জন্য একটু সহজ করে দিই। সেটা হচ্ছে আপনারা যে দেখেন যে আমাদের হার্টটা পাম্প করতেছে, তো পাম্প করে আসলে কিভাবে ও, ঠিক আছে, এই যে সারা দিন সে পাম্প করতেছে, এটা সে উৎস মানে শক্তি পায় কোত্থেকে, তার চলার জন্য তো কিছু শক্তি দরকার হয়। মূলত আমাদের হার্টে এক ধরনের বিদ্যুৎ তৈরি হয়, যে বিদ্যুৎটা দিয়ে আমরা ঘরে লাইট জ্বালাই বা ফ্যান চালাই বা আমরা মোবাইল চার্জ দিচ্ছি, এই বিদ্যুৎ আমাদের হার্টে তৈরি হয়। তবে অবশ্যই এটা দিয়ে আমরা ভাল্ব জ্বালাই পারবো না বা ফ্যান চালাই। এখানে আমাদের হার্টকে পরিচালনা করার জন্য যতটুকুন প্রয়োজন ততটুকুনি এখানে তৈরি হয়। আর এই তৈরিটা করে হচ্ছে আমার এসএ নোড। এই এসএ নোড যখন পারে না তখন এবি নোড তৈরি করে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, যদি এসএ নোড বা এবি নোড এই দুটো যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের হার্টে এই চিত্রটা আপনারা দেখছেন, এই যে এখানে একটা মেশিন লাগানো আছে, এটাকে বলা হয় পেসমেকার। যখন আমাদের হার্টের এবি নোড এসএ নোড কাজ করতে পারে না, অর্থাৎ ইলেকট্রিক যে সারফেসটা সেটা যখন থাকে না, তখন আমাদের বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করা লাগে। আর সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে আমাদের পেসমেকার। আপনারা এই পেসমেকার শব্দটা বহুত শুনছেন, যে এটা হার্টে কারো কারো হার্টে বসানো আছে। ঠিক আছে, এই যাদের হার্টে বসানো আছে তাদের হার্টে হচ্ছে এবি নোড এবং এসএ নোড কাজ করছে না, সেই জন্যই আমাদের এখানে এই পেসমেকারটা বসানো হয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমরা এবার দেখি হার্ট নিজে সারা শরীরে রক্ত সরবরাহ করে, কিন্তু তার নিজের একটা রক্ত সরবরাহ করা একটা পদ্ধতি আছে, কারণ তাকেও সবল রাখার জন্য বা পুষ্টি সরবরাহ করানোর জন্য রক্ত করার দরকার হয়, মানে রক্ত নালীর দরকার হয়। তার জন্য আমাদের আর্টারি সরবরাহ দরকার হয়। এখানে বলা হয়েছে রাইট করোনারি আর্টারি আছে এবং লেফট করোনারি আর্টারি। আমরা এক কথায় একে বলি যে হার্টের যে রক্ত সঞ্চালন সেটা করে হচ্ছে করোনারি আর্টারি। এই করোনারি মানেও হচ্ছে হার্ট। আমি একটু আগে বলছিলাম যে হার্টের বিভিন্ন সমার্থক নাম আছে, যেমন আমরা হার্ট পাইছি একটা নাম, কার্ডিয়াক একটা নাম পাইছি, এখানে আসছে করোনারি। এই করোনারি বলতেও হার্ট বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, অর্থাৎ করোনারি আর্টারির মাধ্যমে হার্টে রক্ত সরবরাহ হয়ে থাকে। ভেনাস ড্রেনেজ, এই ভেনাস ড্রেনেজ হচ্ছে যে রক্তনালীর মাধ্যমে আমাদের হার্টের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আবার হার্টের মূল কাঠামোতে ফেরত যায়, সেটা হচ্ছে ভেনাস ড্রেনেজ। এর মধ্যে আছে করোনারি সাইনাস আর হচ্ছে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন। আচ্ছা, নার্ভ সাপ্লাই, এখানে আছে সিম্প্যাথেটিক নার্ভ আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আচ্ছা, এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সম্বন্ধে আমরা যখন নার্ভ নিয়ে কথা বলবো নিউরোলজি বিষয়ে, তখন আমরা এই বিষয়টা স্পষ্ট জানবো। এখানে আমি একটু আপনাদেরকে বলে দিই, সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে যে নিজে নিজেই পরিচালিত হতে পারে, যাকে অন্য কারোর পরিচালনা করার দরকার নাই। আর প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে সে অন্য কারো দ্বারা পরিচালিত হয়ে থাকে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক।
তাহলে সিম্প্যাথেটিক প্যারা এই দুই ধরনের নার্ভ আমাদের হার্টের মধ্যে সঞ্চালিত হয়। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো হার্টের কাজ কি। দেখেন, হার্টের খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে হার্টের গুরুত্বটা অনেক বেশি। কারণ হার্ট যদি পুষ্টিযুক্ত রক্তটা আমাদের শরীরে সরবরাহ না করতো, আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা যদি সরায় না নিত, তাহলে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ইডিমা হইতো এবং আপনার ওই জায়গায় গ্যাংগ্রিন ফর্ম করতো। আমাদের শরীরটা যে এত সুন্দর এটা কোনোভাবেই থাকতো না। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। লেখা আছে হৃৎপিণ্ডের কাজ। হৃৎপিণ্ড একটা পাম্প যা সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। এই রক্ত প্রধানত অক্সিজেন যুক্ত রক্ত। শরীরের সমস্ত শরীরে ব্যবহারের পর অক্সিজেন বা বাতাস যখন নিঃশেষ হয়ে যায়, তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পুনরায় হৃৎপিণ্ডে প্রবেশ করে। একথা অবশ্যই সকলের জানা যে হৃৎপিণ্ড বুকের বাম দিকে অবস্থান করে, যদিও হৃৎপিণ্ডের সঠিক অবস্থান বুকের ঠিক মাঝখানে এবং এর অংশ বিশেষ বাম দিক পর্যন্ত প্রসারিত আছে। এ কারণে হার্টের ব্যথা সব ক্ষেত্রেই বুকের বাম দিকে হয়। এ কথা ঠিক নয়, বরং বুকের মাঝখানে শুরু হয়ে বাম কাঁধ, চোয়াল এবং বাম হাতের আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ক্ষেত্র বিশেষে ডান দিকে এমনকি শরীরের অন্যত্র বাধা অনুভূত হতে পারে। তবে এর অর্থ এই নয় যে বুকে ব্যথা মানেই হার্টের ব্যথা। আনুষঙ্গিক অবস্থা দেখে চিকিৎসকগণ হার্টের ব্যথাকে অন্য ব্যথার সাথে পার্থক্য করে থাকেন। এক্ষেত্রে বিশেষ আধুনিক পরীক্ষা নিরীক্ষার সাহায্য ব্যতীত নিশ্চিত হওয়া সবসময় সম্ভব হয় না। বুকের ব্যথা অন্য যেসব ব্যথা কারণে হয় তার মধ্যে প্রধান তিনটি কারণ হচ্ছে, এখানে আর কিছু লেখা নেই। আচ্ছা, প্রধান তিনটি কারণ এখানে আমাদের অনেক সময় স্টোমাকের কারণেও আমাদের হার্টে ব্যথা হতে পারে। স্টোমাকে যখন অনেক পরিমাণে অ্যাসিডিটি ফর্ম করে, কখনো লিভারের কারণেও আমাদের ব্যথা হতে পারে, বা কখনো আমাদের হার্টের দুই পাশে যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসের কারণেও আমাদের হার্টে কখনো কখনো ব্যথা হতে পারে। এই জিনিসটা এখানে লেখা নেই, আমি পরবর্তী শীট করলে এটা অ্যাড করে দেব। ঠিক আছে, এরপরে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এটা আমাদের ফিজিওলজির সাবজেক্ট, আমরা ফিজিওলজিতে এই বিষয়টা আলোচনা করব। এখন আমি হার্টের বিষয়টা আমি এক নজরে আরেকবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি। হার্ট হচ্ছে আমাদের বুকের মাঝখানে একটি পিছুবহুল অঙ্গ, যেটা পুনঃপনিক ভাবে বা বারবার এটা ছন্দময় ভাবে হচ্ছে সংকোচন এবং প্রসারণ করে থাকে এবং এর মধ্যে দিয়ে আমাদের সারা শরীরে রক্ত প্রবাহ করে থাকে। ঠিক আছে, হার্টটা থাকে হচ্ছে আমাদের বুকের মাঝখানে আড়াআড়ি ভাবে, আমাদের বুকের মাঝখানে থরাসিক ক্যাভিটিতে। এটা হচ্ছে স্টারনাম নামে একটা বোনস আছে, স্টারনাম বোনসের নিচে হচ্ছে মিডিস্টার্নাম আছে। মিডিস্টার্নামের ঠিক আড়াআড়ি ভাবে, কিন্তু একটু বেশি অংশ আমাদের বুকের মাঝ দিকে বাম দিকে এবং কিছু অংশ বুকের ডান দিকে জড়াইয়ে আড়াআড়ি ভাবে এটা অবস্থান করতেছে। ঠিক আছে, এখানে বলা হয়েছে হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার ভাবে গড়ে জীবদ্দশায় এটা পাম্প করে থাকে। এটার ওজন এভারেজ হচ্ছে 300 গ্রামের মতন, কিন্তু মহিলাদের বা স্ত্রী লোকের কিছুটা এটা ওজনটা কম থাকে। হার্টের যে সারফেস থাকে তাকে আমরা পেরিকার্ডিয়াম বলে থাকি। ঠিক আছে, হার্টের আকৃতি এখানে লেখা হয়েছে মোসাকৃতি বা ত্রিকোণাকৃতির কখনো কখনো বলা হয়ে থাকে। আকার হচ্ছে 12x9 সেন্টিমিটার, ওজন 300 গ্রাম বা মহিলাদের 250 গ্রাম। এর অ্যাপেক্স একদম নিচে রয়েছে বেস, যা বাম অলিন্দ দ্বারা গঠিত হয়েছে। ঠিক আছে, তিনটি সারফেস আছে, এন্টেরিয়র, ইনফেরিয়র এবং লেফট সারফেস। বর্ডার আছে 4টা, সুপেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, রাইট বর্ডার, লেফট বর্ডার। এর দুটো খাঁজ আছে, এট্রিওভার্টিকুলার গ্রুপ আর ইন্টারভার্টিকুলার গ্রুপ। এর 4টা চেম্বার আছে, ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ঠিক আছে, এরপরে দুটো পর্দা আছে, অলিন্দোদয় অলিন্দ আন্ত অলিন্দ পর্দা আর হচ্ছে নিলয়ের আন্তঃনিলয় পর্দা। ঠিক আছে, আমাদের 4টা ভাল্ব আছে, তার মধ্যে দুটো হচ্ছে এট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব আর দুটো হচ্ছে সেমিলুনার ভাল্ব। ঠিক আছে, আমাদের ডান পাশে হচ্ছে ট্রাইক্যাপসিড ভাল্ব এবং বাম পাশে হচ্ছে বাইক্যাপসিড ভাল্ব। আর সেমিলুনার দুটো ভাল্ব আছে, একটা হচ্ছে পালমোনারি ভাল্ব আর একটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব। ঠিক আছে, হার্টের 3টা মাসেলের লেয়ার আছে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম।
হার্টের কয়েকটা জাংশন আছে বা কন্ডাক্টিভ সিস্টেম আছে, সেটার একটা নাম হচ্ছে এসএ নোড, তারপরে নাম হচ্ছে এভি নোড, তারপর আছে ইন্টারনোডাল পাথওয়ে বা এট্রিওভেন্ট্রিকুলার বান্ডল বা বান্ডল অফ হিজ একে বলা হয়ে থাকে, আর হচ্ছে পার্কিনজি ফাইবার। ঠিক আছে, এরপরে হার্টের রক্ত সরবরাহ আছে করোনারি আর্টারি দ্বারা, ভেনাস ড্রেনেজ হয় অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইন এবং করোনারি সাইনাস দ্বারা। নার্ভ সাপ্লাই আছে সিম্প্যাথেটিক নার্ভ এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। ঠিক আছে, এরপরে আমাদের হার্টের কাজ, আমাদের হার্টের মূল কাজ হচ্ছে সেটা পাম্প করে সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করা এবং সেই সাথে অক্সিজেন পৌঁছায় দেওয়া এবং পুষ্টি পৌঁছায় দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে হার্টের মূল কাজ। আমরা এই কাজ সম্বন্ধে আরো কিছু জানবো, এটা আমরা ফিজিওলজিতে জানবো। ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। ডাক্তার মহিউদ্দিন। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ। স্যার এখন আমাদের এখানে স্যার অধিকাংশ হচ্ছে ছাত্র, হ্যাঁ, যদি আরেকটু আরেকটু স্লো যেতেন এবং আরেকটু যদি ব্যাখ্যা করে বললাম আমি আসলে ওই হ্যাঁ বলছি, ব্যাপারটা হয়েছে কি আমি তো আপনাদের সাথে কম মিট করছি, এই জন্যই আমি একটু দ্রুত করার একটা চেষ্টা করছি। এখন যদি কারো অসুবিধা হয় আমি এই টপিকসটা আবার কোনো একদিন আলোচনা করব, আর এরপরে যে টপিকস গুলো নিয়ে আসবো সেটা আমি শর্ট করে নিয়ে আসবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। জি জি স্যার, ঠিক আছে স্যার। ওই যে অঙ্গগুলো বলেন ওটা যদি কার্সর দিয়ে যদি একটু ইন্ডিকেট করে দেখাইতেন তাহলে জিনিসটা আরো একটু ক্লিয়ার হতো। হ্যাঁ বলেন, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, আবার একটু বলেন ভাই। যে পার্টটা দেখাচ্ছেন, যেমন থোরাক্সের যে বিভিন্ন পার্ট আছে এগুলো একটু ওই চিত্রের সাথে একটু যদি আপনি ইন্ডিকেট করে দেখাইতেন কার্সর দিয়ে, যদি আপনার কম্পিউটার হয়ে থাকে কার্সর দিয়ে দেখাইলে তাহলে আজকে আমি একটু বলছি ভাই, আজকে একটু ঝামেলা, আমার এখানে ব্রডব্যান্ড কানেকশন নেই আজকে, বুঝছেন? তো এই জন্য আমি আজকে ল্যাপটপটা ব্যবহার করতে পারছি না, আর এই জন্য আপনাদেরকে এই বিষয়টা পরিষ্কার দেখাতে পারি নাই। ঠিক আছে, আমি আজকে যেটা আপনাদের সাথে কথা বলতেছি মোবাইলের মাধ্যমে, তো মোবাইলে আসলে সবকিছু মনে হয় দেখানো যায় না, বা আমি হয়তো এই বিষয়ে একটু কম বুঝি, এমনও হতে পারে। ঠিক আছে, আমি আপনাদেরকে ফিজিওলজিতে কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা আছে, হ্যাঁ, যখন আমরা এই বিষয়টা তখন আমি এই টপিকসটা একদম শর্ট করে আপনাদের যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে আমি নিয়ে আসবানি। আপনাদের এটা নিয়ে সমস্যা নেই, আমি এটা আলোচনা করে দিব আপনাদের। ঠিক আছে, আর আমি এরপরের ক্লাসগুলো আপনাদেরকে শর্ট করে নিয়ে আসবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, কথা ছিল জি স্যার, জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক চমৎকার ক্লাস উপহার দিয়েছেন। তো এখন যদি কারো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে করতে পারেন, তারপর আমরা ক্লাসটা শেষ করে দেবো। আমার আরেকটা বিষয় বড় ছিল, সেটা হচ্ছে যে এগুলো আরেকটু ডিটেলস বললে কোনটা কার কিভাবে করে আমাদের বডিতে করে, এটা যদি ক্লিয়ার হয় তাহলে মনে হয় আরো বেশি আমরা বুঝতে পারবো। আমি আপনার কথাটা বুঝতে পারি নাই ভাই, আপনার কথাটা কেটে কেটে আসতেছে, আপনি কি আরেকবার একটু বলবেন? আচ্ছা, এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমি বলছিলাম যে অনেকেই বলতেছে হয়তো দ্রুত যাচ্ছেন, বিষয়টা আমার কাছে মনে হয় নাই যাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে ওটার কাজ কি, কোন কিভাবে কাজ করে, এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি তাহলে আমাদের জন্য মনে হয় আরো ভালো হয়। আচ্ছা আমি বলছি ভাই, আমি আসলে দ্রুত গেছি, আপনার কাছে সহজ মনে হলেও যারা নতুন তাদের জন্য আসলে একটু জটিল। আমাদের মেডিকেল এই ক্লাসটা, মানে যে আমি যে হার্টের অ্যানাটমি পড়াইছি, এটা আমাদের প্রায় 1 মাস পর্যন্ত ক্লাস নেছে, সপ্তাহে 4 দিন ক্লাস, বুঝতে পারছেন? তো সেই জিনিসটাকে আমি মোটামুটি এটাকে কি বলবো, ধরেন আমরা 1 ঘন্টা হয়নি এখানে আলোচনা শুরু করছি, 45 মিনিটের মতন পার হয়েছে, তো আমি ধরেন কথা বলছি 45 মিনিট এরকম ধরেন, ঠিক আছে, বা 40 মিনিট। তো এটা আসলে শর্ট টাইম, যারা মোটামুটি এটার মধ্যে এখনো প্রবেশ করে নাই তাদের জন্য যথেষ্ট জটিল, যেটা আমারও স্টুডেন্ট লাইফে ছিল। মানে আমাদের 1 মাস ধরে ক্লাস হয়েছে, তাও মনে হতো যে স্যার যদি আরেকটু চলে যাইতেন তাহলে আমাদের জন্য ভালো হইতো। যদিও আমাদেরকে আরো অনেক বেশি বিষয়গুলোকে বিস্তারিত করে আইনে পড়ানো হইতো, ঠিক আছে,
আমি সেই জিনিসটাকে অনেকটা কাটছাট করে একদম ছোট করে, এখানে স্লাইডটা আছে সম্ভবত 14 পেজের বা 16 পেজের, ঠিক আছে, যে আমি যে এটা পিডিএফ ফাইল, কিন্তু আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, তো এটা এত ছোট ছোট নিয়ে আসছে। এখন যারা পড়াশোনা করতেছে স্টুডেন্ট, তাদের জন্য অবশ্যই এটা কষ্টের, আর যারা আপনারা জানেন তাদের জন্য হয়তো বিষয়টা অনেকটা ইজি হচ্ছে, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যানাটমি। আমি আর একটু বলি ভাই, আপনি বুঝতে পারবেন আমার কথাটা। আমরা এই যে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি আমাদের এই যে পড়ার মাধ্যমে দেখবেন যে একই জিনিসটা বারবার আমাদের কাছে ফিরে আসতেছে। যেমন আমরা এখন অ্যানাটমিতে পড়লাম হচ্ছে হার্ট, হ্যাঁ, ঠিক ফিজিওলজিতে আমরা যখন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়বো বা সার্কুলেটরি সিস্টেম পড়বো, তখন কিন্তু এই জিনিসগুলো আবার রিপিট হবে। আর এই রিপিট হওয়ার মাধ্যমে আমাদের এই জিনিসগুলো আস্তে 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 ক্লিয়ার হয়ে যায়। আজকে হয়তো আপনার কাছে মনে হয়েছে এই জিনিসটা বিস্তারিত বলা হয় নাই, দেখবেন যে ওই জায়গায় যে এই জিনিসটা আরো বেশি বিস্তারিত বলা হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা আরো একটা সিস্টেম পড়বো, সেটা হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, বা আমাদের সার্কুলেটরি সিস্টেম, এটাই ব্লাড সিস্টেম পড়বো আমরা। তো ব্লাড সিস্টেম যখন পড়বো, তখনও আমাদের এই হার্টের অনেক কিছু চলে আসবে ওই জায়গায়, কিভাবে এই সিস্টেমটা পরিচালিত হচ্ছে, কি যাচ্ছে না যাচ্ছে। এরকম ভাবে আপনি যখন সমস্ত বিষয়টাকে যখন একসাথে সমন্বয় করবেন, তখন দেখবেন যে আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে একেবারে, ঠিক আছে। তারপরেও আমি বলছি, এই যে বিষয়টা যেটা আপনাদের বুঝতে অসুবিধা হয়ে বা আপনার কাছে মনে হয়েছে যে ওই বিষয়টা আরেকটু বেশি কথা বললে ভালো হইতো, আপনারা আমাকে জানাইয়েন। আমি প্রয়োজনে এই বিষয়টা আবারও আপনাদেরকে ক্লাস নেব নতুন করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনাদের যদি আমার কাছে যদি এমনটা মনে হয় যে আপনার প্রশ্নের সংখ্যা বেশি হয়ে গেছে, আমার এখানে পড়ানোটা কম হয়ে গেছে, তাহলে এই ক্লাসটা আমি আবার করাবো, আবার বুঝাবো, এবং পূর্ণাঙ্গ স্লাইডের মাধ্যমে এটা আমি বুঝাবো, ঠিক আছে। আপনারা চাইলে আপনারা একটা প্রশ্ন শীট তৈরি করে আমাকে দিয়ে দিতে পারেন এই ক্লাসের উপর ভিত্তি করে, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারবো যে আমি আপনাদেরকে কোন কোন জায়গায় ফাঁকি দিছি, বুঝতে পারছেন। তো সেই জায়গায় যদি আমি দেখি যে আমি অনেক বেশি ফাঁকি দিয়ে ফেলাইছি আপনাদেরকে, তাহলে আমি নতুন করে এই ক্লাসটা নিব, আবার কোনো একদিন ডেট দিয়ে বা কোনো এক সপ্তাহে আমি আপনাদেরকে আগের থেকেই বলে এটা আবার পুনরায় শুরু করাবো, বুঝতে পারছেন। যে ভাই প্রশ্ন করছিলেন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি গাজী খায়রুল হাত উত্তোলন করেছি আপনার ক্লাসে। মহিন ভাই মাইকটা একটু মিউট করে দেন, শুধু ওই ভাই কথা বলুক, ওনার মাইকটা অন করে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অনলাইনে প্রথম, আমার কাছে মনে হয়েছে এ পর্যন্ত আমি একজন এমবিবিএস ডাক্তার যিনি ডিএইচএমএস পাস করেছেন এবং তিনি আমাদেরকে অ্যানাটমি এবং ফিজিওলজি শেখানোর জন্য সময় দিয়েছেন। আজকে আমি প্রথম জেনে সাথে সাথে যুক্ত হয়েছি এবং আমি অনেককেই লিঙ্ক দিয়েছি, যদিও তাদের মধ্যে থেকে ব্যস্ততার জন্য অনেকে আসতে পারেন নাই। আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমেই ডাক্তার মহিউদ্দিন সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্যারের সাথে যুক্ত হয়ে আপনি আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা অ্যানাটমি এবং ফিজিওলজিতে হোমিওপ্যাথি ডাক্তাররা কিন্তু যথেষ্ট দুর্বল স্যার, যেটা সত্য কথা বলার অপেক্ষা রাখে না, সেই জায়গাটিতে আপনি আজকে আমাদের জন্য যেই ক্লাসটা দিলেন, হ্যাঁ যদিও এটা খুব দ্রুত করেছেন বা অনেক দিনের ক্লাসগুলি আপনি অনেক আগে থেকে, যেহেতু আপনি এমবিবিএস ডাক্তার, আপনি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছেন। নতুনদের জন্য অবশ্যই কঠিন, সেটাও আপনি বলেছেন। আপনার যে আন্তরিকতা এবং আপনার যে শব্দ চয়ন, এগুলি আমাকে মুগ্ধ করেছে সত্যি কথা বলতে। আপনাকে কৃতজ্ঞতা জানাবার জন্যই মূলত আমি হাত উত্তোলন করেছি। পাশাপাশি স্যার, আপনার পড়াশোনা এবং হোমিওপ্যাথিতে আসার কারণ, কিভাবে আসলেন এবং আপনি হোমিওপ্যাথি করছেন, এই বিষয়টা একটু যদি আমাদেরকে জানাতেন, আমরা আরো বেশি। আমি আসলে আমার ব্যক্তিগত লাইফ কারোর সাথে শেয়ার করি না, ঠিক আছে। তারপরে আপনাদেরকে আমি সংক্ষেপে বলছি, আমি হোমিওপ্যাথি যে খুব পছন্দ করতাম তা না, মানে এটা আপনারা কোট করবেন না, আমার কথা শেষ করবেন। ভালো লাগা বিষয়টা ভাই জানতে চাইছে, অবশ্যই আমি সেই বিষয়ে বলে যাব আপনাদেরকে।
বিষয় হচ্ছে আমি এখনো আমার কিছু বন্ধুদের যারা হোমিও ডাক্তার এদেরকে এখনো অনেক বিষয় নিয়ে খেপাই, যদিও আমি এখন নিজেই হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, কিন্তু আমি পাশাপাশি যেহেতু আমি সরকারি জব করি সেখানে আমাকে একভাবে প্র্যাকটিস করতে হয়, আর আবার আমি যখন হোমিওপ্যাথি রিজনে আসি তখন আরেকভাবে আমাকে প্র্যাকটিস করতে হয়। দুটো বেশ দুই জায়গায় আমি দুই রকম থাকি। তো এতটুকুন জায়গা আমি ঠিক রাখতে পারছি যে আমি যে জায়গায় যেটা প্র্যাকটিস করি ওইটাই প্র্যাকটিস করি, অন্য কিছুর মধ্যে যাই না, মানে একই রুগীরে মিক্সিং ট্রিটমেন্ট কখনোই দিই না। আচ্ছা, এবার আসেন, আমি 2012 সালে হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। আমি 2012 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিতে জয়েন করি। জয়েন করার পরে আমার তখন পোস্টিং ছিল বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়। তো ওখানে আসার পরে আমার যে প্রশাসনিক কর্মকর্তা ছিলেন উনি আমাকে প্রস্তাব করছিলেন যে চলেন আমরা এই কোর্সটা করি, দেখি এটা এখানে কি পড়ানো হয়, কি বিষয়ভাবে কি করানো হয়, একটু শিখি। তো আমি তখনও ভর্তি হইনি, আমার কাছে বেশ কিছু হোমিওপ্যাথিক বই ছিল, আমি আরো সেইগুলো ওনাকে গিফট করে দিলাম যে আপনি ভর্তি হবেন, আপনি এই বইগুলো পড়েন, এতে আপনার উপকার হবে অনেক। ঠিক আছে, এটা হচ্ছে 2012 সালের কথা। 2013 সালে আমার ডাইন হাতে মাঝের আঙ্গুলের গোড়ায়, এটাকে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াস জয়েন্ট বলা হয়, সেই জায়গায় ছোট্ট একটা টিউমারের মতন হইলো। ঠিক আছে, বোন টিউমার যেটাকে বলে। তো এই বিষয়টা নিয়ে মোটামুটি একটু চাপ টাপ লাগলে ব্যথা লাগতো, যদিও আমি লেখাপড়া করি তার মধ্যে খুব জোরের কোনো কাজ নেই, তাও খুব একটা অস্বস্তিতে ভুগতে শুরু করলাম। তো আমি আমার সিনিয়র যে ডক্টর আছে ওনার সাথে কথা বললাম যে স্যার এই ব্যাপার কি করা যায়। তো উনি বললো এটা সহজ বিষয়, এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে। তো আমার কাছে বিষয়টা একটু বিরক্ত লাগলো, এরকম একটা বিষয়ে আমার কোনোদিন আমি ঔষধ পর্যন্ত ঠিকঠাক খাই না, সেখানে সার্জারির পরামর্শ দিয়ে দিচ্ছে। তা আমার আরেকজন কলিগ ছিল, আমার সহকর্মী, আমার অ্যাসিস্ট্যান্ট, তার বাবা হচ্ছে হোমিও ডাক্তার এবং খুব ভালো একজন ডাক্তার। ভদ্রলোকের বাড়ি হচ্ছে খুলনা জেলার দাকপ উপজেলায়। আমি ওনাকে ব্যক্তিগতভাবে এখনো চিনি না, শুধু নামে জানি। তখন আমি আমার কলিগকে বললাম যে এই ব্যাপার, আঙ্কেল তো হোমিও প্র্যাকটিস করে, দেখেন তো কিছু করতে পারে কিনা। তখন ওই আমার এই কলিগ যখন গ্রামের বাড়িতে গেল তখন তার বাবার সাথে কথা বললে তারপরে উনি আমার সাথে কথা বলতে চাইলো, এই ডাক্তারবাবু। তো কথা বলতে চাইলে আমার সে কলিগ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমার সাথে উনি কথা বলে আমার সমস্যা সম্পর্কে। ঠিক আছে, খুব বেশি কথা বলেনি, আমার কাছে অল্প কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, আমি প্রশ্নগুলোর উত্তর দিলাম। উত্তর দেওয়ার পরে উনি আমাকে 3টা মেডিসিন লিখে দিল এবং উনি ওনার ছেলেকে, মানে আমার কলিগকে এই টোকেনটা দিয়ে দিল যে তুমি খুলনায় হ্যানিম্যান মার্কেট থেকে এই ওষুধটা কিনে নিয়ে ওনার জন্য নিয়ে যাবা। তো আমার কলিগ খুলনা থেকে, হ্যানিম্যান মার্কেট হচ্ছে খুলনায় প্রসিদ্ধ একটা হোমিওপ্যাথিক মার্কেট এবং খুব বড়, খুলনার মধ্যে সব থেকে বড় এবং সব থেকে বেশি পাইকারি বিজনেস চলে ওই জায়গায়। ঠিক আছে, তো উনি ওইখান থেকে আমার জন্য জার্মানি ওষুধ নিয়ে গেল। নিয়ে আসলে আমি এই ওষুধটা বেশি না মাসখানেকের মতন খেয়েছিলাম। একদিনকে আমরা নৌকায় বেড়াতে গেছি, হঠাৎ করে আরেকটা নৌকা আমাদের নৌকাকে আর কি উপরে উঠে গেছিল। তা আমি আমাদেরকে সেভ করার জন্য ওই নৌকার মানে হাত দিয়ে ঠেকাইলাম। ঠেকানোর পরে আমার মনে পড়ছে যে আমার হাতে তো ব্যথা বা টিউমার আছে, সেটার কি অবস্থা। তখন দেখলাম আমার এই টিউমারটা ওখানে নেই। ঠিক আছে, একদম আমার হাতটা নর্মাল, কোনো জায়গায় কোনো উঁচু নিচু বা থাবলো কিছুই নাই, সম্পূর্ণ নর্মাল। তো এটা হচ্ছে আমার আকৃষ্টর হিস্ট্রি। আমি এখান থেকে মোটামুটি আমার খুব ভালো লাগলো যে এরকম একটা জিনিস যেখানে আমাকে সার্জারির পরামর্শ দিছে আমার কলিগরা, আমার সিনিয়র কলিগ, সেখানে আমি এই ওষুধ খাইয়ে 1 মাসের মধ্যে সুস্থ হয়ে গেছি। তার মানে এটা একটা মজার বিষয় আছে, আমি এটা শিখতে চাই বা জানতে চাই। ঠিক আছে, এই বিষয়টা আমি পরবর্তীতে 2014 সালে খুলনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আমি ভর্তি হই এবং 2018 সালে ওখান থেকে পাশ করি। 2021 সালে আমি রেজিস্ট্রেশনও আনি হোমিওপ্যাথিক বোর্ড থেকে। এখনো আমার চেম্বারে সে মানে এই রেজিস্ট্রেশনের যে পেপারটা বাধাই করে টানানো আছে। তো এটা হচ্ছে আমার হোমিওপ্যাথিতে আসার হিস্ট্রি। ঠিক আছে, এবং সেই থেকে আমি এখানে আমি আপনাদের প্রথমেই বললাম যে 2 জায়গায় আমি 2 রকম প্র্যাকটিস করি। যখন আমি হোমিওপ্যাথি করি তখন আমি হোমিওপ্যাথি করি, তো এখানে আমার ক্যারেক্টারও চেঞ্জ করতে হয়, এক কথায় 2 রকম ভাবে।
হ্যালো, খুবই চমৎকার স্যার, খুবই চমৎকার। আপনার যে অভিজ্ঞতা শুনলাম এবং হোমিওপ্যাথিতে আসার জন্য ডাক্তার শেখ ফারুক এলাই স্যারের এরকম একটি ঘটনা আমরা জানি, তো আপনারও এরকম একটি চমৎকার ঘটনা মিলে যাচ্ছে। খুবই ভালো লাগলো স্যার, ধন্যবাদ আপনাকে। শুনে আমরা সবাই উপকৃত হলাম এবং আমি মনে করি যে আমাদের হোমিওপ্যাথিক যারা বন্ধুরা আছেন আমরাও সমৃদ্ধ হলাম আপনার এই অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ভাই আপনাকেও। আর একটা কথা শেয়ার করতে চাই, আমরা এতদিন যাবত আপনি যেভাবে অ্যানাটমিক্যাল ফিজিওলজি করান, কিভাবে ডিটেল বা এভাবে কেউ কখনো ইন্ডিভিজুয়াল কখনো কোনো ক্লাস করায়নি, এটাই প্রথম স্যার। না, আমি ডিটেলস পড়াচ্ছি না ভাই, আমিও অনেক শর্ট করে পড়াচ্ছি। ঠিক আছে, পুরো ডিটেলস পড়াতে গেলে অনেক সময় লাগবে। আমি এজন্য তারপরে সপ্তাহে একদিন হচ্ছে আপনাদের সাথে মিলিত হই। তো শর্ট করে মোটামুটি যতটুকুন প্রয়োজন বা আপনারা যাতে সহজে বুঝতে পারেন সেভাবেই এটা করা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব, স্যারও ব্যস্ত আছেন চেম্বারে। তো যদি কেউ কোনো প্রশ্ন না করেন তাহলে আমরা এখানে আমাদের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আর কেউ কিছু বলবেন? জি স্যার। আপনার প্রতিটা যে আমি যে শীট গুলো দিই, ঠিক আছে, এটা আপনি একসাথে একটা ফাইল করে রেখে দিবেন। মানে কেউ যদি নতুন আসে হয়তো সে এটা আবার চাইতে পারে, তখন আপনি তাকে সরবরাহ করে দেন, আমার পারমিশন থাকলো, যদি কেউ চায় আপনি দিয়ে দিবেন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওর জন্য আমার অনুমতি নিতে হবে না, আপনি দিয়ে দিবেন। নতুন অনেকেই আসতে পারে যারা শীটটা পায়নি, ঠিক আছে, তাদেরকে আপনি দিয়ে দিবেন, অসুবিধা নাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি মূল্যবান সময় দিলেন। জি স্যার, ঠিক আছে, আমরাও শেষ করি। সবাইকে আপনারা সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী সপ্তাহে। জি স্যার, ভালো থাকুন। জি, থ্যাংক ইউ স্যার।